বিজেপি যখন বিপদে পড়ে তখন নিত্য নতুন ইস্যু খাড়া করে। তারা মনে করে যে এর মাধ্যমে হয়তো মানুষকে বিভ্রান্ত করা যাবে, দৃষ্টি ঘুরিয়ে দিয়ে ক্ষমতায় আবার নতুন করে ক্ষমতায় আসা যাবে। তো এবারে মানে এক ভোট এক দেশ বা এক দেশ এক ভোট, এক ভোটের মাধ্যমে সারা ভারতবর্ষের ভোট করিয়ে নিয়ে তারা মনে হয় ক্ষমতায় থাকতে পারবে, এরকম একটা আশা ব্যঞ্জনা তারা করছে। মানুষকে টুপি পরাচ্ছে যে একসাথে ভোট হলে খরচা কমে যাবে। এর পেছনে আসল রহস্যটা কি সেটা বিভিন্ন লোক বিভিন্নভাবে ব্যাখ্যা করছেন। সংসদে যে ভোটাভুটি হয়েছে এই নিয়ে বিস্তারিত ভিডিও আজ রাত 9টার সময় আসবে, কিন্তু তার আগে গতকাল অরূপ চক্রবর্তী এই বিষয় নিয়ে মুখ খুলেছেন। তার একটি ভিডিও বার্তা আপনাদের জন্য রাখছি, সেখানে তিনি কিছু কিছু পয়েন্ট তুলেছেন। আপনাদের দেখাবো তার বক্তব্য কি বলছেন এক দেশ এক ভোট নিয়ে, এবং কেন বিজেপি এটা করতে চাইছে, সত্যি কি বিজেপি এটা দিয়ে বাঁচতে পারবে। খুব গুরুত্বপূর্ণ ভিডিও, সম্পূর্ণ দেখবেন এবং ব্যাপক শেয়ার করবেন। আর আমার চ্যানেল বং নিউজ লাইভ ইদানিং অনেকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইব করে রাখুন, কাজে লাগবে। এক দেশ এক ভোট এই ধারণাটাই ভারতবর্ষের সংবিধানের সঙ্গে যায় না। ভারতবর্ষের মতো যুক্তরাষ্ট্রীয় বহুদলীয় যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দেশে এক দেশ এক ভোট এই চিন্তাভাবনাটাই ভারতবর্ষের সংবিধানের মূল ধারার সাথে পরিপন্থী। কারণ আমাদের সংবিধানের প্রথমেই যেটা পরিষ্কার করে দেওয়া আছে সেটা হচ্ছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি ইউনিয়ন অফ স্টেটস। অর্থাৎ এই যে ভারতবর্ষের যে বহুত্ববাদ এবং যুক্তরাষ্ট্রীয় ধারণা এক দেশ এক ভোট, সেই ধারণার মূলে কুঠারাঘাত। এই এক দেশ এক ভোটের কনসেপ্টটা হচ্ছে বিজেপি বা আরএসএস এর যে এজেন্ডা, অর্থাৎ হিন্দি হিন্দু হিন্দুস্তানের এজেন্ডা। দেশ একটাই, সেখানে ভাষা একটাই থাকবে, সেখানে ধর্ম একটাই থাকবে, এমনকি আগামী দিনে সেখানে রাজনৈতিক দলও একটাই থাকবে। অর্থাৎ সমস্ত কিছু একটা কেন্দ্রীভূত ক্ষমতার আধারে পরিণত হবে। এটা বিজেপি আরএসএস এর দীর্ঘদিনের গোপন এজেন্ডা। তো খুব স্বাভাবিকভাবেই এক দেশ এক ভোট সেই এজেন্ডাকেই স্যাটিসফাই করার জন্য একটা প্রয়াস। এখন আপনার মনে থাকবে যে এইটা করতে গেলে আসলে কিন্তু আগে আপনাকে সংবিধান সংশোধন করতে হবে, এবং তার জন্য প্রয়োজন পার্লামেন্টে আপনার 2 হাউসেই 2/3 মেজরিটি। লোকসভায় 543 জন সাংসদ আছে। 543 জন সাংসদের মধ্যে 2/3 মানে প্রায় 200, আপনার কম বেশি 300-র কাছাকাছি, আপনার 300-র ওপরে 361। 543-এর 2/3 মানে প্রায় 361 জন সাংসদের সমর্থন লাগবে লোকসভার বুকে। এই মুহূর্তে এনডিএর আছে কজন? সব মিলিয়ে বিজেপির আছে 240, এবং যে দুটো ক্রাচে ভর দিয়ে হাঁটছে তাদের সমর্থন জোগাড় করলো বিজেপি 290-93-এর বেশি গিয়ে পৌঁছচ্ছে না, লাগবে 361। যার জন্য স্লোগান দিয়েছিল আপকি বার 400 পার, যাতে ওরা সংবিধানটাকে বদলাতে পারে। দেশের মানুষ সেই বিপদটাকে অনুধাবন করতে পেরেছিলেন বলেই ভারতবর্ষের মানুষ ওদেরকে 240-এ আটকে দিয়েছে। আর শুধু লোকসভাতে পাশ করালেই তো হবে না, রাজ্যসভাতেও পাশ করাতে হবে। রাজ্যসভার 243টা আসনের মধ্যে 2/3 মেজরিটি যদি আপনি কাউন্ট করেন তাহলে 162 জন রাজ্যসভার সাংসদের সমর্থন লাগবে। এনডিএর হাতে 120-22 জনের বেশি নেই। এনডিএ মানে তার সাথে জগন রেড্ডি রয়েছে, তার সাথে চন্দ্রবাবু নাইডু রয়েছে, তার সাথে নীতিশ কুমার রয়েছে। এই দুই ক্রাঁচ তাদের সমর্থন নিয়ে 120-22-এর বেশি রাজ্যসভায় এনডিএ পৌঁছচ্ছে না। তাহলে বাড়তি ভোট আসবে কোত্থেকে? তেলেঙ্গানায় বিআরএস বা ওয়াইএসআর কংগ্রেস বা বিজু জনতা দল, এদের ভোটগুলোকে যোগ করতে হবে। সাম্প্রতিক ভারতের রাজনৈতিক যা পরিস্থিতি, উড়িষ্যার নির্বাচনের পর বিজেপি পরিষ্কার জানিয়ে দিয়েছে বিজেপির সাথে কোনোভাবে থাকবে না। এমনকি এনডিএর মধ্যে থাকা দল বা এনডিএ থেকে বাইরে, ইউপিএ থেকেও বাইরে বা ইন্ডিয়া থেকেও বাইরে, সেই দলগুলো জানিয়েছে তারা আগামী দিন ইন্ডিয়া জোটের নেতৃত্বে মমতা ব্যানার্জিকে দেখতে চান। খুব স্বাভাবিকভাবেই সেই দলও বিজেপিকে এই প্রশ্নে ভোট দেবে কিনা সেটা নিয়ে একটা বড় প্রশ্ন থাকছে। তার প্রতিফলন দেখা গেছে আজকে যখন আপনি আসছেন তখন পার্লামেন্টে এটা নিয়ে ভোটাভুটি হয়েছে। 369 জন সাংসদ আজকে উপস্থিত ছিলেন, তার মধ্যে 220 জন এনডিএর পক্ষে ভোট দিয়েছেন, 149 জন ইন্ডিয়া মানে এর বিপক্ষে ভোট দিয়েছে। অর্থাৎ আজকে যে ভোটাভুটি হয়েছে সেখানেও কিন্তু বিজেপি 2/3 মেজরিটি পায়নি। তাহলে বিজেপি কেন জানে যে সংখ্যাগরিষ্ঠতা 2/3 মেজরিটি পাবে না, তারপরেও কেন টেকনিক্যালি না পাওয়া সত্ত্বেও তারা কেন এই এক দেশ এক ভোট এই কনসেপ্টটাকে সামনে রেখে এগোতে চাইছে? এটার পিছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।
এই রাজনৈতিক উদ্দেশ্যটা আপনি যদি বুঝতে না পারেন, তাহলে মূল এই যে বিজেপির এক দেশ এক ভোটের যে রাজনীতিটা, এই রাজনীতির খেলাটা আমাদের সাধারণ মানুষের কাছে পরিষ্কার হবে না। বিজেপি এই বিলটাকে পাস করাতে পারবে না জেনে ওরা চাইছে একটা লোকসভায় প্রথমে পেশ করতে, তারপরে এই বিলটা রাজ্যসভায় পেশ হবে এবং তারপরে জেপিসি বা জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে এই বিলটা পাঠিয়ে দিয়ে, বিলটা ঠান্ডা করে যাবে না, বিলটাকে সামনে রেখে একটা জনমত তৈরি করার একটা প্রয়াস বিজেপি করবে। ইতিমধ্যে এই বিলের বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই বিলের বিরোধিতা করেছে তামিলনাড়ু স্ট্যালিন, অরবিন্দ কেজরিওয়ালের দল বিরোধিতা করেছেন, লালু প্রসাদ যাদবের দল বিরোধিতা করেছে, শরদ পাওয়ার থেকে অখিলেশ যাদব কেউ এই বিলের পক্ষে নয়। কারণ এই বিল আনার অর্থ আরো বেশি করে রাজ্যগুলোর যে স্বায়ত্ত শাসনের অধিকার, রাজ্যগুলোর অধিকারকে খর্ব করা। বিজেপি আসলে ভারতবর্ষের যে বহুত্ববাদে বিশ্বাস করে না। এই বিল পাস হয়ে গেলে, এই বিল যদি আগামী দিন 2/3 মেজরিটি নিয়ে কোনোদিন সংসদে গৃহীত হয়ে যায়, তাহলে ভারতবর্ষের মানুষের কাছে সবচেয়ে বড় সমস্যা যেটা আসবে সেটা হচ্ছে সংবিধানকে অ্যামেন্ডমেন্ট করা। বিজেপি এইটা করতে চাইছে, তার উদ্দেশ্য আজ থেকে 15 বছর 20 বছর পরেও যাতে আগামী দিন ভারতবর্ষের বুকে অন্য কোনো রাজনৈতিক দল না থাকে, সেই দিকে এক মনোপলি দেশ চালানোর যে একচেটিয়া একনায়কতন্ত্রের রাজনীতি কায়েম করার চেষ্টা, এই বিলের মাধ্যমে বিজেপি সেই প্রয়াসটাই করতে চাইছে। খুব স্বাভাবিকভাবেই তাই আজকে গোটা ভারতবর্ষের বিজেপি ব্যতী রেখে সমস্ত রাজনৈতিক দল এর বিরুদ্ধে আজকে একটা জায়গায় এসে ঐক্যবদ্ধ হয়েছেন। কারণ এই বিল আসলে ভারতবর্ষের সংবিধানের মূলে কুঠারাঘাত এনেছে। এই বিল অগণতান্ত্রিক। এই বিল ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামো অর্থাৎ রাজ্যগুলির হাতে যে দেওয়া ক্ষমতা, সেগুলোকে আরএসএস এবং বিজেপি বরাবর এই রাজ্যগুলোর হাতে দেওয়া ক্ষমতাকে ধ্বংস করতে চায়। যেরকম আপনি দেখেছেন যে এর আগে যখন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল, তখন সেখানে রাজ্য তার নিজের দাবি জানাতে পারত। আজ এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে ওরা হিমঘরে পাঠিয়ে দিয়েছে। এখন নীতি আয়োগ চালু করেছে, কিন্তু নীতি আয়োগের সুপারিশগুলো সব ক্ষেত্রে মান্যতা পাচ্ছে না। শুধু তাই নয়, জিএসটি কমিশন চালু করার পরে রাজ্যগুলোর যে নিজের দাবি দেওয়া জানানোর জায়গাগুলো ছিল, সেই জায়গাগুলো পরিসরগুলো আস্তে আস্তে সংকুচিত হচ্ছে। তাই বিজেপি খুব ভালো মতো জানে যে ওরা আখেরে দেশ দখল করতে গেলে ওদেরকে সবার আগে বহুত্ববাদের ধারণাটাকে ভারতবর্ষের মানুষের মন থেকে মুছতে হবে। এবং তার জন্যই ওরা প্রথমে স্লোগান তুলেছিল আপকি বার 400 পার। কারণ 400 যদি ওরা পার হতে পারতো, তাহলে ওরা সংবিধানটাকে বদল করতে পারত। যেহেতু 400 পার করতে পারেনি, আপনি দেখবেন প্রথমে কিছুদিন বিজেপি কিন্তু লোকসভার রেজাল্ট বেরোনোর পরে চুপ করে ঘাপটি মেরে বসেছিল, ওরা সাহস পায়নি মুখ খোলা। আবার সাহস কখন পেল? আমি বলবো এটার জন্য দায়ী কিছুটা কংগ্রেসও। কংগ্রেসের নেতৃত্বের ব্যর্থতা এবং কংগ্রেস যদি নিজেকে পুনর্মূল্যায়ন না করে রাজনৈতিকভাবে, আগামী দিন ভারতবর্ষের মানুষকে আরো বড় বিপদে ফেলে দেবে ভারতের জাতীয় কংগ্রেস। হরিয়ানায় জেতা ম্যাচ যেভাবে কংগ্রেস নিজেদের দলীয় ব্যর্থতার জন্য হাতছাড়া করল, হরিয়ানায় হারা ম্যাচ জিতল বিজেপি এবং তারপর সদ্য সমাপ্ত মহারাষ্ট্রের নির্বাচন, সেই নির্বাচনে যদিও অনেক কারচুপির কথা সামনে আসছে, বিশেষ করে টেম্পারিং এর কথা সামনে আসছে, কিন্তু তারপরেও দিনের শেষে জো জিতা বহি সিকান্দার। হরিয়ানা এবং মহারাষ্ট্রে জেতার পরেই বিজেপি আবার গা ঝাড়া দিয়ে উঠলো এবং এই যে এক দেশ এক ভোট, এটাকে পার্লামেন্টের অলিতে পাস এই যে বিলটা আনলো, এর পিছনে মহারাষ্ট্র বা হরিয়ানা জেতার ফলে তারা অক্সিজেন পেয়ে, ডেফিনেটলি অক্সিজেন তো কিছুটা পেয়েছে। এই বিলটার পিছনে অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে অবিজেপি শাসিত রাজ্যগুলোর ক্ষমতা খর্ব করা। তারা যাতে অর্থনৈতিকভাবে সিদ্ধান্ত নিতে না পেরে পঙ্গু হয়ে যায়, সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা। আচ্ছা বলুন তো, ভারতবর্ষের মতো বহুত্ববাদী দেশে এক দেশ এক ভোট বলছেন, এক একটা ভোটে মানুষের এক এক রকমের মুড সুইং থাকে। লোকসভা ভোটে মানুষ যে প্যারামিটার ভেবে ভোট দেয়, বিধানসভা ভোটে সেই প্যারামিটার ভেবে ভোট দেয় না। তাহলে 2019-এ লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপি 18টা সিট পেয়েছিল। সেই আসন অনুযায়ী দেখলে 2019-এ বিজেপি প্রায় 113টা বিধানসভা সেগমেন্টে এগিয়েছিল 2019-এ লোকসভা ভোটের নিরিখে। কিন্তু যখন 2021-এ বিধানসভা ভোট হলো, যেই মানুষ হয়তো গিয়ে নরেন্দ্র মোদীর দলকে ভোট দিয়েছিলেন লোকসভায়, সেই মানুষই মমতা ব্যানার্জিকে ভোট দিলেন। কারণ তিনি দেখলেন যে তার কন্যাশ্রীটা সুরক্ষিত রাখতে গেলে, তার স্বাস্থ্যসাথীটা পেতে গেলে, তার লক্ষ্মীর ভান্ডার পেতে গেলে তার ভরসার নাম মমতা ব্যানার্জি। স্টেটের পলিটিক্স আর সেন্ট্রালের পলিটিক্স সবসময় একই প্যারামিটার দিয়ে ডিফাইন করা যায় না।
এরা এই জায়গাটাকে নষ্ট করতে চাইছে। এরা চাইছে এক দেশ এক ভোটের নামে একটা এমন এনভায়রনমেন্ট তৈরি করো যেখানে একটাই দল থাকবে, যাতে মানুষের সামনে আর কোনো অপশন না থাকে যে বিজেপি আরএসএস এই কম্বিনেশন ছাড়া অন্য কোনো জায়গায় ভোটটা কাস্ট করার জায়গা না। কিন্তু এই যে এক দেশ বা এক ভোট, এটা তো ভারতবাসীর কাছে নতুন কোনো বিষয় নয়, কারণ আমরা প্রথম জেনারেল ইলেকশন এবং তারপরে বেশ কয়েকটি নির্বাচন যদি লক্ষ্য করি ভারত স্বাধীনতা হওয়ার পরে, তাহলে আমরা দেখবো যে রাজ্য এবং কেন্দ্র বেশ কয়েকটি নির্বাচন একসঙ্গে হয়েছে। আচ্ছা, ধরুন এক দেশ এক ভোট হলো, ঠিক আছে। এবার ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। কদিন আগে লোকসভার ভোট হয়েছে, উত্তরপ্রদেশে ক্ষমতায় কি আছে? বিজেপি। বিশাল মেজরিটি নিয়ে যোগী আদিত্যনাথের সরকার চলছে। উত্তরপ্রদেশে 60% আসনে বিজেপি হেরে গেছে লোকসভা ভোটে। সেখানে জিতেছে অখিলেশ যাদবের দল এবং কংগ্রেস। অখিলেশ যাদব একাই 37টা আসন পেয়েছে 80টার মধ্যে, প্রায় অর্ধেক একাই অখিলেশ যাদব পেয়েছে। এই যে মহারাষ্ট্রে বিজেপি কদিন আগে বিধানসভায় হই হই করে জিতলো এনডিএ জোট হিসেবে, প্রায় 70% বেশি আসন এনডিএ জোট জিতেছে মহারাষ্ট্রের বুকে। আর মহারাষ্ট্রে 48টা লোকসভা আসন আছে। এই 48টা লোকসভা আসনের মধ্যে মহারাষ্ট্রে 30টার বেশি আসন পেয়েছে ইন্ডিয়া জোট, মানে উদ্ধব ঠাকরে শিবসেনা, শরদ পাওয়ারের এনসিপি এবং কংগ্রেস জোট মিলিতভাবে। তার মানে লোকসভা আর বিধানসভায় মানুষ প্যারামিটার আলাদা হয়ে ভোট দিচ্ছে, এটা প্রমাণিত। আবার ধরুন আপনি লোকসভা বিধানসভা ভোট একসাথে করলেন। লোকসভা ভোটে ধরুন কথার কথা তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে লোকসভা ভোটে বিজেপি হয়তো মেজরিটি পেল, বিধানসভা ভোটে ধরুন পশ্চিমবঙ্গের কথা, লোকসভা ভোট বিধানসভা ভোট আপনি একসাথে করলেন, বা মহারাষ্ট্রের বুকে, মহারাষ্ট্রে 48টা আসন আছে, আপনি লোকসভা বিধানসভা একসাথে করলেন। লোকসভা ভোটে দেখা গেল যে এবার যে ফল হয়েছে তার উল্টো হলো, মানে 48টার মধ্যে 30টাই পেল ধরুন বিজেপি লোকসভায় মহারাষ্ট্রের বুকে। তাহলে বিজেপি ওখান থেকে লোকসভায় মেজরিটি পেল। আর বিধানসভায় ফলটা উল্টে গেল, বিধানসভায় দেখা গেল কংগ্রেস এবং শিবসেনার জোট তারা সরকার করার জায়গায় চলে আসবে। অথবা ধরুন ত্রিশঙ্কু হলো, ধরুন উত্তরপ্রদেশ একটা রাজ্য, সেখানে লোকসভার ভোটে একটা দল মেজরিটি পেল, বিজেপি পেল বা কংগ্রেস পেল বা ইন্ডিয়া পেল বা এনডিএ পেল, তারা মেজরিটি পেয়ে বেরিয়ে গেল। এবার বিধানসভা যখন ভোট হলো সেখানে সরকার হ্যাং হয়ে গেল। আপনি এক দেশ এক ভোট করতে চাইছেন কেন? বলছেন আপনি খরচ কমাবেন। এবার ধরুন বিধানসভা ত্রিশঙ্কু হলো, কোনো দল বিধানসভা চালাতে পারলো না, রাষ্ট্রপতি শাসন জারি করতে হলো, তার মানে আপনাকে আবার 3 মাস 6 মাসের মধ্যে ভোট করতে হবে। তাহলে আপনি যে কারণে এক দেশ এক ভোটের কথা বলছেন, যে খরচ কমানো, মানুষের সমস্যা দূর করা, আসলে তো সেটা হচ্ছে না। কারণ মানুষ লোকসভায় একরকম চিন্তা করে ভোট দেয়, বিধানসভায় আরেক রকম চিন্তা করে ভোট দেয়। তার মানে আপনি আসলে মানুষের যে প্রকৃত সমস্যা, সেই সমস্যার থেকে বাইরে গিয়েও আপনি আপনার নিজের পলিটিক্যাল এজেন্ডা স্যাটিসফাই করার জন্য আপনি ভোটিংটা করাতে চাইছেন। এবং এই ধারণাটা আসলে ভারতের বহুত্ববাদের ধারণার সাথে স্ববিরোধকারী একটা ধারণা, যেই ধারণা ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আঘাত আনে। এই যে প্রথমেই বললাম, ভারতবর্ষের সংবিধানের প্রথম লাইন, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি ইউনিয়ন অফ স্টেটস। এই যে ইউনিয়ন অফ স্টেটস, এই যে রাজ্যগুলোর আলাদা স্বায়ত্ত শাসনের জায়গা, রাজ্যগুলোর আলাদা সিদ্ধান্ত নেওয়ার অধিকার, আপনি তো রাজ্যের মানুষের উপর চাপিয়ে দিচ্ছেন। লোকসভায় মানুষ এক চিন্তা করে ভোট দেবে, বিধানসভায় মানুষ আরেক চিন্তা করে ভোট দেবে, এটা স্বাভাবিক। বিধানসভায় মানুষ রাজ্যের ডেভেলপমেন্টের নিরিখে ভোট দেবেন, লোকসভায় মানুষ দেশের সরকারের কাছে কি পেয়েছে সেটার নিরিখে ভোট দেবে। এই যে আসলে কায়দা করে চাপিয়ে দেওয়ার রাজনীতি, এটা আরএসএস, বিজেপি এবং তাদের যে ব্রাহ্মণ্যবাদী মনুবাদী রাজনীতি, সেই ঘরানার ফসল, যারা আসলে চায় হিন্দি হিন্দু হিন্দুস্তান, এক দেশ এক ভাষা এক নিশান এক সংবিধান এক ধর্ম, সমস্ত কিছুকে একটা ইউনিফাইড মোড়কে। কিন্তু ভারতবর্ষের আসল রাজনীতির আখর হলো ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। কিন্তু দাদা, আপনি তো এটা অস্বীকার করতে পারবেন না যে হয়তো প্রতি মাসে ভারতের কোথাও না কোথাও কোনো না কোনো নির্বাচন হয়। এত পরিমাণে খরচ, তারপরে নির্বাচনী আচরণবিধির জন্য যে উন্নয়ন ব্যাহত হয়, সেটা বিজেপি যেমন বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমরা বারবার বলতে শুনেছি যে মানে নির্বাচনী আচরণবিধির জন্য উন্নয়ন ব্যাহত হচ্ছে। সেক্ষেত্রে এক দেশ এক ভোট হলে এই যে উন্নয়ন বন্ধ হয়ে বা থমকে যাওয়া, খরচের মতো এত বড় একটা বিষয়, সেগুলো থেকে ভারতবাসী তো মুক্তি পাবে না। আপনি আমার কথাটা বুঝলেন না। আমি আবারও বলছি, বরঞ্চ এই ক্ষেত্রে খরচ বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। কারণ আজকে যদি কোনো বিধানসভা ত্রিশঙ্কু হয়, তার মানে আপনি সেখানে একবার ভোট করলেন, খরচ করলেন, আপনাকে তো বিধানসভা ভোট করতে খরচটা করতে হলো। বিধানসভায় ত্রিশঙ্কু হলো বা কোনো দল মেজরিটি পেল না, তখন আপনাকে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে এবং তারপর আবার ভোট করাতে হবে। মানে আপনাকে যেখানে দেখা যাচ্ছে যে যদি ভোট আলাদা হয়, তাহলে যেখানে মানুষের
স্পষ্ট রায় পাওয়া যায়, হ্যাঁ নিশ্চয়ই আলাদা ভোট হলেও কি ত্রিশঙ্কু হতে পারে না? হতে পারে, কিন্তু আলাদা ভোট হলে পরে মানুষ একটা নির্দিষ্ট ধারণা নিয়ে ভোট দেবে। বিধানসভার প্রেক্ষিত আলাদা হয়, লোকসভার প্রেক্ষিত আলাদা হয়, পঞ্চায়েত এবং পুরসভার প্রেক্ষিত কিন্তু আলাদা হয়। এবং এখানে ওই যে এক দেশ এক ভোট, এই রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন যে কমিটি রয়েছে, সেই কমিটি কিন্তু 3টে প্রপোজাল দিয়েছিল। এই জেপিসির কাছে যে জনমত এক দেশ এক ভোট চালু করার জন্য 3টি বিল আনার কথা রামনাথ কোবিন্দের কমিটি তারা বলেছিল, কিন্তু নরেন্দ্র মোদীর সরকার কিন্তু তৃতীয় বিলটি, অর্থাৎ রাজ্যের যে বিলে পঞ্চায়েত এবং পুরসভাগুলোর ভোটও একসাথে করানোর কথা বলা হয়েছে, সেই বিলটা তো সংসদে পেশ করছে না। আপনার কি পুরসভা ভোট করতে পয়সা খরচ হয় না? পঞ্চায়েতের ভোট তৈরি করতে পয়সা খরচ হয় না? কেন পরবর্তীতে? যদি আপনার পয়সা খরচ বাঁচানোই উদ্দেশ্য হয়, তাহলে কেন পুরসভার পঞ্চায়েতের ভোটটা একসাথে করাচ্ছেন না? কেন তাহলে রামনাথ কোবিন্দের প্রস্তাবিত তৃতীয় বিলটা সংসদে পেশ করলেন না? রামনাথ কোবিন্দ কমিটি তো 3টে বিল সাজেস্ট করেছিল, তাহলে কেন তৃতীয় বিলটাকে হাতের আস্তিনের শেষ তার লুকিয়ে রাখলেন? আসলে ওরা জানে যেটা পার্লামেন্ট ওদের হাতে সংখ্যাগরিষ্ঠতা নেই, ওরা পাশ করাতে পারবে না। পাশ করাতে পারবে না জেনে এইটাকে রেখেছে বাজারের সামনে। একদিকে জনমত গঠন করে বিজেপি নিজের পক্ষে হাওয়া তোলার চেষ্টা করবে, দ্বিতীয়ত এখন এই মুহূর্তে সরকার কোণঠাসা আদানি ইস্যুতে। যেভাবে একের পর এক দুর্নীতি সামনে আসছে, আদানির বিরুদ্ধে আমেরিকার আদালত পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, ওকে আদানিকে বাঁচাতে হবে। তার সাথে সাথে দেশের মানুষের সামনে ভয়ঙ্কর সমস্যা হচ্ছে বেকারত্ব। বছরে 2 কোটি বেকারের চাকরি স্লোগান দেওয়া নরেন্দ্র মোদীর সরকার, তারা আজকে 10 বছরে 20 কোটি বেকারের চাকরি তো দূর, উল্টে ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে বেশি বেকারত্ব সিএমআই রিপোর্ট বলছে গত 45 বছরে হয়েছে। এখন এই সময় দাঁড়িয়ে দেশের অর্থনীতির হাল সবচেয়ে খারাপ। হাঙ্গার ইন্ডেক্সে ভারতবর্ষ পাকিস্তানের নিচে নেমে যাচ্ছে। সেই জায়গায় দেশের মানুষের যে বেসিক সমস্যার জায়গাগুলো, বেসিক নিডের জায়গাগুলো, সেইগুলোর দিকে দৃষ্টি না দিয়ে যাতে মানুষ এই সব নিয়ে ভুলে থাকে, যাতে এই যে বাংলাদেশ প্রসঙ্গে তো বিদেশ নীতির ব্যর্থতা রয়েছে। এই যে শেখ হাসিনার ঘটনা, বিদেশ মন্ত্রক কেন আগে থেকে অনুধাবন করতে পারেনি? কেন সেখানে বাংলাদেশের বিষয়ে ভারতবর্ষ, এই যে শুভেন্দু অধিকারী এখানে এত বড় বড় ডায়লগ মারছে, তো এটা তো কেন্দ্রীয় সরকারের দেখার কথা ছিল। মমতা ব্যানার্জি বরঞ্চ রাষ্ট্রনায়কের মতো পরিষ্কার করে বলেছেন যে এই বিষয়ে আমরা কেন্দ্রীয় সরকার, যখন আমাদের মধ্যে রাজনৈতিক লড়াই থাকতে পারে, কিন্তু যখন দেশ আন্তঃরাষ্ট্রীয় বিষয়ের প্রশ্ন, তখন আমরা কেন্দ্রীয় সরকার বিদেশ মন্ত্রকের পাশে আছি। কিন্তু বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে যদি আরো প্রোঅ্যাক্টিভ মেজার নেওয়া হতো, তাহলে তো এই ঘটনাগুলো আরো মার্জিনাল জায়গায় ন্যারো ডাউন করে দেওয়া। একদমই দাদা, আপনি যেমনটা বললেন, আদানি থেকে শুরু করে দৈনিক বা দৈনন্দিন জীবনের ইস্যু থেকে নজর ঘোরানোর জন্য একটা কারণ যে এক দেশ এক ভোট। তাই না, আরেকটা পয়েন্ট আছে, আমি শেষ করে নিচ্ছি। এক দেশ এক ভোট মানে কি? তোমাকে একটা পার্টিকুলার টাইমে করতে হবে, সার্টেন টাইমে। কোন টাইমে করবে সেটা ভারতবর্ষ, আমি কেন বলছি ভারতবর্ষ বহুত্ববাদের দেশ, শুধু তাই না, জিওগ্রাফিক্যালিও ভারতবর্ষের মধ্যে যে বহুত্ববাদ রয়েছে, আজকে জম্মু কাশ্মীর বা হিমাচল প্রদেশ বা সিকিম বা অরুণাচল প্রদেশের টেম্পারেচার আর তামিলনাড়ু আর মহারাষ্ট্রের টেম্পারেচার এক হতে পারে না। আপনি কখন ভোট করবেন? সবচেয়ে ভালো পশ্চিমবঙ্গের সময় গরমে, ভয়ঙ্কর গরমে ভোট দিতে হয়, মানুষ প্রায় ভোট দিতে গিয়ে ভোটের লাইনে মানুষের মৃত্যু হয়। ভয়াবহ গরম যখন মে জুন মাসে ভোট হয়। আবার একইভাবে দেখা যাচ্ছে যদি আপনি শীতকালে ভোট করেন বা অক্টোবর নভেম্বরের দিকে আপনি ভোট করেন, তাহলে আপনার এই যে প্রচন্ড গরমের রাজ্যগুলো, সেখানে মানুষের সুবিধা হবে। আবার যদি আপনি দেখা যায় যে সেপ্টেম্বরের পরে ভোট করেন, তাহলে আপনি দেখা যাবে যে ভারতবর্ষে এমন অসংখ্য প্রদেশ রয়েছে যেখানে আপনি ভোটই করতে পারবেন না। অর্থাৎ জম্মু কাশ্মীর থেকে শুরু করে আজকে লাদাখের মতো ইউনিয়ন টেরিটরি থেকে শুরু করে আপনি হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড বলুন, সিকিম বলুন, অরুণাচল বলুন, 7 সিস্টার স্টেট বলুন, সমস্ত জায়গায় আপনি তো সেপ্টেম্বর থেকে মার্চ মাস অব্দি ভোটই করাতে পারবেন না, কারণ অধিকাংশ জায়গায় রাস্তা বন্ধ থাকে, বরফ পুরো রাস্তা বন্ধ থাকে। ভারতবর্ষের মতো বহুমাত্রিক দেশে, বহু ভাষাভাষীর দেশে, বহু খাদ্যাভ্যাসের দেশে ভারতবর্ষের সংবিধান এই জন্যই সারা পৃথিবীকে গণতন্ত্রের পাঠ পড়ায়। কেন? ভারতবর্ষের সংবিধান বহুত্ববাদ অর্থাৎ ইউনিটি ইন ডাইভার্সিটির কথা বলে। নরেন্দ্র মোদী আসল কুঠারাঘাতটা করতে চাইছে ভারতবর্ষের সংবিধানের উপরে। এই এক দেশ এক ভোট, এটা আসল নাটক। ওরাও জানে পাশ করাতে পারবে না, কিন্তু এই নাটকটা করে দেশের মানুষের দৃষ্টিটাকে আসল সমস্যার থেকে যাতে ঘুরিয়ে রাখা যায়, তার জন্য পার্লামেন্টে এই বিল পেশ করেছে। এই বিল হয়তো ধনী ভোটে এগিয়ে রয়েছে, কিন্তু টু-থার্ড মেজরিটি ওরা কোনোদিনও পাবে না। তাই এটা কোনোদিন ইমপ্লিমেন্টও হবে না। শুধুমাত্র বাজার গরম করার জন্য নরেন্দ্র মোদীর দলের এই সস্তা রাজনীতি ভারতবর্ষের মানুষ প্রত্যাখ্যান